শেখ হাসিনা প্রত্যাবর্তনের একটা বিষয় ছড়িয়েছে এবং তার আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে ছাত্রলীগের একাধিক কর্মসূচি, যে কর্মসূচির এরকমও সমাজ মাধ্যমের ছবি ছড়িয়েছে যে পুলিশ পিছু হচ্ছে। এটা কি বাস্তবতা যে শেখ হাসিনা তিনি প্রত্যাবর্তনের কথা বলছেন এবং আপনারাও চিন্তা ভাবনা করছেন? শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্বার্থে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রশ্নটি জড়িত এবং বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটা হিস্টোরিক কামব্যাকের জন্য। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আজকে বাংলাদেশে নেই। ছেলেমেয়েদের কোনো চাকরি নেই, সবাই বেকার হয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের বৈদেশিক বিনিয়োগ সব কিছু আজকে মুখ থুবড়ে পড়েছে। আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রত্যেকটি আজকে বিপর্যয়কর বাস্তবতার মধ্যে যাচ্ছে। তো সে কারণেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধুমাত্র একটা দলের প্রত্যাবর্তন কিংবা একজন দলীয় প্রধানের প্রত্যাবর্তনের বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখে, একটা ইতিবাচক প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখে, সেই স্বপ্নের প্রত্যাবর্তন। এবং এটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে যেমন উন্মাদনা আছে, মূর্ছনা আছে, আবেগ আছে, অনুপ্রেরণা আছে, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সেই জনপ্রত্যাশাকেই প্রতিনিধিত্ব করছে। এবং আজকে তো শুধুমাত্র একটি স্থানীয় পর্যায়ে তৃণমূলের মিছিলে পুলিশ সরে গেছে, পুলিশ শুধুমাত্র মিছিল থেকে সরে যাবে না, সবাইকেই আসলে সবখান থেকে সরে যেতে হবে যতক্ষণ না আমরা একটা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারছি। এবং যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, যদি ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ বাংলাদেশে তৈরি না করা হয়, তাহলে এই মিছিল আসলে এখানে থামবে না। মিছিল সচিবালয়, নির্বাচন কমিশন, যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সবখানেই চলে যাবে। যে কারণে সরকার যেন দ্রুততার সঙ্গে তার ভুল সংশোধন করে এবং রাজনীতিটা সবার জন্য উন্মুক্ত করে দেয় এবং জনগণ যেন রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাই। এবং বাংলাদেশ ছাত্রলীগ একটা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য দেশের সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্র সংগঠন সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং এ লড়াইয়ে আসলে গণতন্ত্রই জিতবে। এ লড়াইয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে বলে আমরা বিশ্বাস করি। এত শিশুর মৃত্যু হামের মতো একটি রোগে, যেখানে অন্য দেশ থেকে সেটা ভাবনা চিন্তা করাই খুব বিরল, মানে খুব অবাক লাগছে দেখে। এত শিশু, যেটা অফিসিয়ালি বলছে 500, কিন্তু আনঅফিসিয়ালি ফিগার তো অনেক বেশি। হাম কন্ট্রোল করতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের সরকার। এটা যখন দেখছেন, যখন এতগুলো শিশুর মৃতদেহ দেখছেন, তখন কি বার্তা দিতে ইচ্ছে করছে? বাংলাদেশ টিকাদানের ক্ষেত্রে প্রত্যেকটি সূচকই বাংলাদেশ গোটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্তের দেশ ছিল। বাংলাদেশ ছিল সবার কাছে আইকন, বাংলাদেশের টিকাদান প্রক্রিয়া ছিল সবার কাছে মডেল এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশের এই অর্জন পৃথিবীর অন্যান্য দেশে প্রয়োগ করা হয়েছে। সেই এবং আওয়ামী লীগ সভাপতি, 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরোর স্বীকৃতি পেয়েছিলেন জাতিসংঘের মাধ্যমে। আজকে সেই ভ্যাকসিন হিরোর বাংলাদেশ আজকে ভ্যাকসিন জিরোর বাংলাদেশ। এবং একটা এই হামের কারণে ইতিমধ্যেই 6 শতাধিক শিশু মৃত্যুর শিকার হয়েছে এবং লক্ষাধিক শিশু কিন্তু আক্রান্ত হয়েছে। অনেক শিশু আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং এটার দায় অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সরকার এবং বর্তমান প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত হওয়া বিএনপি সরকার, কারোরই এড়ানোর সুযোগ নাই। একটি হচ্ছে যে টিকাদান প্রক্রিয়াকে তারা ব্যাহত করেছে এবং একই সঙ্গে একটা জনস্বাস্থ্যগত বিপর্যয় বাংলাদেশে নিয়ে এসেছে। এবং এই বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরেও এই জনস্বাস্থ্য বিপর্যয় এড়ানোর জন্য এই হামের টিকার বিষয়ে সার্বিক একটা সংকট মোকাবেলা করার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, সেগুলোও কিন্তু তারা নিতে ব্যর্থ হয়েছে এবং এই মৃত্যুর মিছিল কিন্তু তারা থামাতে পারেনি। প্রত্যেকটি ক্ষেত্রেই তারা ব্যর্থতা, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা অদক্ষতার পরিচয় দিচ্ছে এবং বাংলাদেশের অভিভাবকেরা, বাংলাদেশের বাবা মায়েরা সবাই কিন্তু আজকে এক ধরনের উদ্বেগের মধ্যে আছে এবং যে জনস্বাস্থ্যগত বিপর্যয়, এটা গোটা পৃথিবীতেই একটা বিরল। কারণ হামের মতো
যেটি টিকার মাধ্যমে সহজেই নিরাময়যোগ্য একটি ওষুধ, যেটি অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে, সেখানে বাংলাদেশে এই বিপর্যয়টি ঘটেছে। এবং বাংলাদেশের যে সরকার ক্ষমতায় আছে তারা এই সমস্যার মোকাবেলা করার ক্ষেত্রে কোনো ধরনের নিপুণতার পরিচয় দিতে পারেনি, কোনো ধরনের অগ্রাধিকার নির্ধারণ করতে পারেনি, বরং সরকার অপ্রয়োজনীয় উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু এদিকে শিশুদের মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই হয়েছে। এবং এই ঘটনাগুলোর সঙ্গে যে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা প্রয়োজন, সরকার কিন্তু নিজেরা দায়িত্ব পালন করেনি, এবং একই সঙ্গে যারা এটির সঙ্গে সম্পৃক্ত, এই জনস্বাস্থ্যগত বিপর্যয়ের দায়ে যারা সম্পৃক্ত, তাদেরকেও কিন্তু সরকার দায়বদ্ধতার জন্য নিয়ে আসেনি। কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, কোনো সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়নি, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা আন্তর্জাতিকভাবে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, সেগুলো নিয়েও কিন্তু তারা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। এটা প্রমাণ করে যে বরং এই মৃত্যুকে তারা এক ধরনের ফ্যাসিলিটেট করেছে। এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বাংলাদেশ চ্যাপ্টার তারা কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে তারা বিগত বাংলাদেশ সরকারকেও পরামর্শ দিয়েছিল, ইউনূস সরকারকে, টিকাদান প্রক্রিয়ার ক্ষেত্রে তারা যে ভুল নীতির পরিচয় দিচ্ছে। এবং এই মৃত্যুগুলো তো শুধুমাত্র মৃত্যু নয়, এটা আসলে এক ধরনের পরিকল্পিত কাঠামোগত বিপর্যয়, এবং এই মৃত্যুগুলো এক ধরনের হত্যাকাণ্ডই বলা যায়। এবং এটির সঙ্গে যারা সম্পৃক্ত, বর্তমান সরকার এবং বিগত অন্তর্বর্তী ইউনূস সরকার, তারা প্রত্যেকেই এই শিশু মৃত্যুগুলোর জন্য দায়ী। এবং শুধুমাত্র সরকারি যে পরিসংখ্যান সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এর বাইরেও কিন্তু বেসরকারি যে পরিসংখ্যান, সেই বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী কিন্তু সংখ্যাটি অনেক বেশি। এবং আমরা যদি এই সরকারের পারফরমেন্সটি দেখি, যে এই বিপর্যয় মোকাবেলায় উদ্যোগ নেওয়া তো দূরের কথা, সরকার কিন্তু এই বিষয়টিকে অ্যাড্রেস করার চেষ্টাও করেনি। ক্রাইসিস ম্যানেজ করা কিংবা প্রয়োজনীয় উদ্যোগগুলো গ্রহণ করা, দূরদর্শিতার পরিচয় দেওয়া কিংবা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগানো, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার অপ্রয়োজনীয়ভাবে অন্যান্য উদ্যোগ গ্রহণ করেছে, অপ্রয়োজনীয়ভাবে অগ্রাধিকার নির্ধারণ করেছে, রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি দিয়েছে, সরকারের কোষাগারের টাকা বিভিন্ন জায়গায় লুটপাটের বিধি ব্যবস্থা করেছে, সরকারের অর্থনৈতিক ব্যবস্থা এক ধরনের দখল করে তারা তাদের দলীয় ক্যাডারদের হাতে অর্পণ করেছে। কিন্তু বিপরীতে এই শিশুরা মৃত্যুর শিকার হয়েছে, এবং ক্রমাগতভাবে এখনও তারা শিশুরা মৃত্যুর শিকার হয়েই চলেছে। কিন্তু যখন এই সমস্ত ঘটনা ঘটছে, আবার 5ই আগস্ট 2024-এ ফেরত যায়। 2024 5ই আগস্টের পর থেকে আপনাদের দল আপনাদের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে এবং অবশ্যই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল, শূন্যে গুলি ছোড়া, পুলিশকে নির্দেশ দেওয়া, প্রচুর কিলিং করেছিলেন, মাস কিলিং এর অভিযোগ, কোনোটারই কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরেও কিসের নিষেধাজ্ঞা? এই নিষেধাজ্ঞা তো সম্পূর্ণতই অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি। এই নিষেধাজ্ঞা তো জোর জবরদস্তি করে প্রদান করা হয়েছে, এবং এই নিষেধাজ্ঞা দেওয়ার একটাই কারণ, যাতে করে দমন পীড়নটা বৃদ্ধি করা যায়, যাতে করে জনগণ যেন আন্দোলনের কোনো সুযোগ না পায়, জনগণ যেন প্রতিবাদ না করতে পারে, জনগণের কণ্ঠস্বরকে যেন স্তব্ধ করে দেওয়া যায়, সেই লক্ষ্যেই তো তারা নিষেধাজ্ঞা দিয়েছে। এবং এটির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে সুযোগ না দেওয়া। তারা নিজেরা বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ জনগণের সঙ্গে কতটুকু সম্পর্ক রয়েছে, সেই প্রশ্নটি তুলে তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হতো, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিত, কিংবা বর্তমানেও গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আইনগত প্রক্রিয়া আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ, নির্বাচন এবং পরোয়া করছেন যে সুযোগ তারা দেবেন বা সুযোগ তারা দিচ্ছেন বা দিতে পারেন, এরকম পরোয়া কি আদৌ আপনারা করছেন? না, আমি যেটি বলার চেষ্টা করছি, সেই তারা জানে যে আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বকারী সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এবং শুধুমাত্র নিজেদের দখল, নিজেদের লুটপাট, নিজেদের খুন, হত্যা, জখমের রাজনীতি অব্যাহত রাখার জন্যই তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা রেখেছে। এটি তাদের দিক থেকে তারা করেছে। কিন্তু একই সঙ্গে জনগণের যে মমত্ববোধ আওয়ামী লীগের প্রতি রয়েছে, জনগণ যে আওয়ামী লীগকে বেটার অপশন মনে করে, জনগণ যে আওয়ামী লীগের কাছে একটা পরীক্ষিত রাজনৈতিক দল এবং পরীক্ষিত সরকার আগে উপহার দিয়েছে, এবং তাদের আওয়ামী লীগের যে পারফরমেন্স ভালো, যে কারণে মানুষের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সব কিছুই যেহেতু আওয়ামী লীগের হাত ধরে এসেছে, সে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের বিপুল সমর্থনের উপর ভর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা এই নিষেধাজ্ঞাকে পরোয়া করে না। এবং আজকে বাংলাদেশে ক্রমাগত মিছিল বাড়ছে, প্রতিবাদ ক্রমাগতভাবে শক্তিশালী হচ্ছে, সাধারণ মানুষের সমর্থন ক্রমান্বয়ে বাড়ছে, যে কারণে নিষেধাজ্ঞা
দিয়ে তারা আসলে আওয়ামী লীগকে কুক্ষিগত করে রাখতে পারবে না। আওয়ামী লীগ বরং বিপুল শক্তি নিয়েই বাংলাদেশের রাজনীতিতে তারা যে প্রক্রিয়া এগিয়েছে, জনগণের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই সংগ্রামকে আওয়ামী লীগই বিজয়ী করবে। এর মধ্যেও দেখা যাচ্ছে প্রকাশ্যে আপনারা ঘোষণা করছেন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, এবং তারা প্রকাশ্যেই ব্যানার দিচ্ছেন, ফেস্টুন দিচ্ছেন, সাধারণ মানুষ পার্টিসিপেট করছেন এখন আপনাদের মিছিলে। এটা কি মনে হচ্ছে যে তাদের লেট রিয়ালাইজেশন পাবলিকের? আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে মানুষের অব্যাহত সমর্থন আওয়ামী লীগের দিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এবং যত সময় যাচ্ছে মানুষের কাছে তো বিভিন্ন রাজনৈতিক ঘটনা সেগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে আসছে, এবং বাংলাদেশের মানুষ যখন পার্থক্য করছে প্রত্যেকটি ক্ষেত্রে। আজকে যদি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা দেখি, যে বিএনপির বর্তমান সময়ে বিগত 100 দিনে 600টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সময়ও সংখ্যাটি 6 শতাধিক ছিল। বিপরীতে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম 100 দিনে সেই মৃত্যুর সংখ্যাটি ছিল 40 থেকে 60-এর মধ্যে। তার মানে বাংলাদেশের এই যে অপরাধ প্রবণতা সেটি কতগুণ বৃদ্ধি পেয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আজকে যখন শিশুরা যখন হত্যা ধর্ষণের শিকার হচ্ছে, যখন ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে, যখন মব সন্ত্রাসের ঘটনা ঘটছে, যখন চাঁদাবাজির ঘটনা ঘটছে, যখন প্রকাশ্যে রাজধানী শহরেই বন্দুকযুদ্ধ চলছে বিভিন্ন ক্রিমিনাল গ্যাংদের মধ্যে দলীয় ক্যাডারদের মাধ্যমে, যখন সচিবালয়গুলোতে কিংবা সরকারি ভবনগুলো দখল করে বিএনপি জামায়াতের দলীয় ক্যাডারেরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, তখন কিন্তু পুলিশকে সে জায়গায় দেখা যাচ্ছে না। তার মানে পুলিশকে তারা শুধুমাত্র ব্যবহার করছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য নয়, বরং আওয়ামী লীগকে দমন পীড়নের কাজেই কিন্তু পুলিশকে তারা ক্রমান্বয়ে ব্যবহার করছে। ঠিক একইভাবে শিশুর মৃত্যু, ঠিক একইভাবে ধর্ষণের ঘটনা, ঠিক একইভাবে জিডিপি, মাথাপিছু আয়, বিদ্যুৎ উৎপাদনের বাস্তবতা, সার সংকটের বাস্তবতা, বছরে প্রথম দিনে শিশুদের বই না পাওয়া, সোশ্যাল সেফটি নেটের আওতায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেত সেগুলো থেকে বঞ্চিত হওয়ার ঘটনা, আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অব্যাহত বাস্তবতা, কৃষক শ্রমিক তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ প্রত্যেক দিনই নতুন করে বেকার হচ্ছে, এবং এই সংখ্যাটা কেবলই বাড়ছে। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে, বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, অভ্যন্তরীণভাবে যে বিনিয়োগ করবে সেই ধরনের রাজনৈতিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিবেশ কিন্তু নেই। সে কারণে বাংলাদেশের মানুষের উপলব্ধিতেও আওয়ামী লীগ ক্রমান্বয়ে আরও শক্তিশালী জায়গা করে নিচ্ছে। মানুষের উপলব্ধিতে একজন নেতা হিসেবে, একজন প্রধানমন্ত্রী হিসেবে, একজন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা ক্রমান্বয়ে আরও বাড়ছে, এবং বাংলাদেশে যে সংকটগুলো আছে এই সংকটগুলো থেকে পরিত্রাণের উপায় হিসেবে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি শক্তিশালী হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও যারা সোশ্যাল মিডিয়াতে পাল্টা লিখছেন বা ঘোষণা করছেন, প্রেস কনফারেন্স করছেন যে অন্য সময় এনসিপি, জামাত, বিএনপি, ছাত্রদল তারা আলাদা হলেও ছাত্রলীগ পিটানোর সময় কোট আনকোট তারা সবাই একজোট হয় আপনাদের দেখলেই আপনাদের মারবেন, তাদের কি বার্তা দিতে চান? আমরা স্পষ্ট করেই বাংলাদেশের প্রথমত সরকারকে আহ্বান জানাই যে অনতিবিলম্বে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নিতে হবে, অনতিবিলম্বে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশটা উন্মুক্ত রাখতে হবে, এবং যারা মিছিল করাকে অপরাধ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে মব সন্ত্রাস চালাচ্ছে, পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, আমরা সুস্পষ্টভাবে এই রাজনৈতিক বার্তাটা দিতে চাই যে এর আগেও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল, বিএনপি সহ অপরাপর সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠন কর্মসূচি দিয়েছে, তারা পালন করেছে। অনেক সময় দেখা গেছে যে সরকারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নিজস্ব কর্মসূচি দিয়েছে, তারা পাল্টা কর্মসূচি দিয়েছে, কখনো বিএনপি কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ তার নিজস্ব কর্মসূচি দিয়েছে। আমরা বিশেষ করে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারের থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে, আমরা স্পষ্টভাবে বলছি আপনারা আপনাদের কর্মসূচি দেওয়ার প্রয়োজন হলে দিন। ছাত্রলীগ কোথাও মিছিল করলে আপনার যদি মিছিল করার প্রয়োজন হয় আপনিও মিছিল করুন, কিন্তু আজকে ছাত্রলীগের মিছিলে যদি আঘাত করা হয়, ছাত্রলীগের কারো উপরে যদি আক্রমণ পরিচালনা করা হয়, মিছিল করার কারণে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে যদি তল্লাশি চালানো হয় এবং ফ্যাসিস্ট বাহিনীর মতো করে সেই পরিবার, সেই প্রতিবেশী সবার উপরে যদি নির্মম দমনপীড়ন নির্যাতন চালানো হয়, তাহলে
সময় মতো যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। রাজনৈতিক এবং আইনগতভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। যে হাত আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আঘাত করার চেষ্টা করবে সেই হাত সময় মতো গুড়িয়ে দেওয়া হবে। যে কারণে আমরা একটা ইতিবাচক রাজনীতি চাই, গণতান্ত্রিক রাজনীতি চাই, সহিষ্ণু রাজনীতি চাই, কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে দেখতে চাই। সেই পরিবেশটা যেন তৈরি করে দেওয়া হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। কিন্তু যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকছে, ক্রিমিনাল অফেন্স করছে, আজকে রাজনৈতিক কর্মসূচি করার কারণে যখন কারো জীবনের উপরে আঘাত আসছে, দমনপীড়নের শিকার হতে হচ্ছে, মামলার শিকার হতে হচ্ছে, কারাগারে যেতে হচ্ছে, কারাগারে মৃত্যুবরণ করতে হচ্ছে, যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকছে তারা কিন্তু সুস্পষ্টভাবে ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকছে। এবং এই সকল ঘটনায় কিন্তু ডকুমেন্টেড থাকছে। একটি ওয়ার্ডের ঘটনা হোক, ইউনিয়নের ঘটনা হোক, স্কুলের ঘটনা হোক, কলেজের ঘটনা হোক, গ্রামের ঘটনা হোক, গঞ্জের ঘটনা হোক, যেখানেই ঘটনা হোক প্রত্যেকটি ঘটনা ডকুমেন্টেড থাকছে। এবং যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকছে তাদেরকে সবাইকে কিন্তু সময় মতো জবাব প্রদান করা হবে। অতএব এই ভুলগুলো যেন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের দলীয় ক্যাডারের ভূমিকা অবতীর্ণ হয়ে কর্মকাণ্ডগুলো করছে তারা যেন এই কাজগুলো বন্ধ করে, এবং যদি বন্ধ না করে তাহলে এই ভুলের মাসুল কিন্তু সবাইকে দিতে হবে।